हेलो स्टूडेंट्स, वेलकम टू ए टू जेड परीक्षा। तो आज के चले एसेছি পিএসসি ক্লার্কশিপের প্র্যাকটিস সেট 4 নিয়ে। ঠিক আছে, অলরেডি 3টে আপলোড করা হয়ে গেছে। যারা এখনো দেখোনি দেখে নিও, অনেক হেল্প পাবে এবং ওখান থেকে কিন্তু অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো স্টার্ট করছি প্র্যাকটিস সেট 4। দেরি না করে প্রথম প্রশ্ন শুরু করব। দেখো বলেছে, নিম্নের মধ্যে কে ভারতের জাতীয় কংগ্রেসের 3 বার নির্বাচিত সভাপতি হয়েছিলেন? ঠিক আছে, এনাদের মধ্যে একজন আছেন যিনি 3 বার জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। তিনি কে? অপশনগুলো দেখো কি কি রয়েছে। সুরেন্দ্রনাথ ব্যানার্জি, দাদাভাই নওরোজি, গোপাল কৃষ্ণ গোখলে, মহাত্মা গান্ধী। তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো দাদাভাই নওরোজি। ঠিক আছে, তিনি কবে কবে হয়েছিলেন? একটা হয়েছিলেন 1886, নেক্সট হয়েছিলেন হলো 1893, নেক্সট হয়েছিলেন 1906। এই 3টে ইয়ারে তিনি হয়েছিলেন। পরের প্রশ্ন, কোথায় তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল? তৃতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল? অপশনগুলো দেখো, রাজগৃহ, পাটলিপুত্র, কাশ্মীর, বৈশালী। অ্যান্সার কি হবে? একটু কমেন্ট সেকশনে নিজেরা দেওয়ার চেষ্টা করো বা নিজেরা একটু ভেবে বলার চেষ্টা করো। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো পাটলিপুত্র। ঠিক আছে, পাটলিপুত্রতে কে করেছিলেন? পাটলিপুত্রতে করেছিলেন অশোক। ঠিক আছে, আচ্ছা, প্রথম বৌদ্ধ সম্মেলনটা কোথায় হয়েছিল? অ্যান্সার কি হবে? রাজগৃহ। রাজগৃহতে হয়েছিল। ফার্স্ট কে করেছিলেন? অজাতশত্রু। ঠিক আছে, নেক্সট সেকেন্ড কোথায় হয়েছিল? সেকেন্ড হয়েছিল হলো বৈশালী, করেছিলেন কনিষ্ক, সরি কালাশোক। আর ফোর্থ হয়েছিল, থার্ড তো আমরা দেখলাম পাটলিপুত্র, আর ফোর্থ হয়েছিল হলো কাশ্মীর। কে করেছিলেন? কনিষ্ক। ঠিক আছে, তো এই যে ডেটাটা, এই ডেটাটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে। এখান থেকে কোনো না কোনো প্রশ্ন কিন্তু পরীক্ষায় চলেই আসে। নেক্সট, ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি? ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি? অপশনগুলো দেখো কি কি রয়েছে। নীলগিরি, নন্দাদেবী, নকরেক, সুন্দরবন। তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো নীলগিরি। নেক্সট দেখো, এখানে যে ডেলি রুটিনটা রয়েছে আমি তোমাদের আরেকবার একটু শো করে দিলাম। যদি কেউ চাও এই রুটিন অনুযায়ী তোমরা পড়তে পারো। ঠিক আছে, আর যদি মনে করো নিজেদের রুটিন মেনটেন করবে সেটাও করতে পারো, কোনো ব্যাপার না। কিন্তু যদি মনে করো এই রুটিনটা ফলো করবে, রুটিন ফলো করতে পারো। এবং রুটিন ফলো করাটা বড় কথা নয়, বড় কথা হলো টাইম ধরে এই রুটিনটাকে পুরোপুরি মেনটেন করাটা। তো টাইম ম্যানেজমেন্ট কিভাবে করবে তার উপরে আমি কিছু ট্রিক্স ভিডিও আপলোড করেছি। তো যারা যারা দেখোনি তারা একটু দেখে নিও। নেক্সট প্রশ্ন, ভারতের দীর্ঘতম হ্রদ কোনটি? ভারতের দীর্ঘতম হ্রদ কোনটি? অপশন দেখো, ভেমনাথ, চিল্কা, উলার, লোকটাক। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ভেমনাথ। পরের প্রশ্ন, বহুবার এসেছে, একদম ভিভিআই দিয়ে রাখো প্রশ্নটাতে। ঠিক আছে, একদম ভিভিআই, বহুবার এসেছে। ভারতীয় সংবিধানের কোন ধারাকে, মানে কোন আর্টিকেলকে ডক্টর বি.আর. আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা, মানে হার্ট অ্যান্ড সোল বলেছেন? দেখবে হার্ট অ্যান্ড সোল গুলো পরীক্ষায় থাকে। অপশন কি কি আছে দেখো, আর্টিকেল 19, আর্টিকেল 14, আর্টিকেল 32, আর্টিকেল 365। ঠিক আছে, তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে আর্টিকেল 32। 32 নম্বর আর্টিকেলকে কি বলা হয়েছে? কনস্টিটিউশনের হার্ট অ্যান্ড সোল বলা হয়েছে। এবারে এখানে তুমি টার্মটা কি পেলে? হার্ট অ্যান্ড সোল। এবারে কনস্টিটিউশনের যে প্রস্তাবনা, কনস্টিটিউশনের একটা প্রস্তাবনা আছে যেটাকে বলা হয়েছে সোল অফ দি কনস্টিটিউশন। ঠিক আছে, যেটাকে বলা হয়েছে সোল অফ দ্য কনস্টিটিউশন। এবং এটা কে বলেছেন? এটা বলেছেন হলো ঠাকুরদাস ভার্গব। ঠিক আছে, ঠাকুরদাস ভার্গব কনস্টিটিউশনের যে প্রস্তাবনা সেটাকে কি বলেছেন? সোল অফ দ্য কনস্টিটিউশন। এটাও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, দুটো কিন্তু গুলিয়ে ফেলবে না। চলো পরের প্রশ্ন,
আচ্ছা, এই যে প্র্যাকটিস সেটগুলো দিচ্ছি, এগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, ঠিক আছে? তোমরা লাইক না করলে বুঝতে পারি না কতটা ভালো লাগছে না লাগছে। আর কমেন্ট সেকশনে জানিও কীরকম লাগছে, ঠিক আছে? কীরকম ধরনের কোন টপিকের ওপর প্রশ্ন পেলে তোমাদের একটু হেল্প হবে, ম্যাথগুলো কীরকম লাগছে, ইংলিশটা কীরকম লাগছে, কোনগুলো তোমাদের দরকার সেটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। আমি তার উপরেও কিন্তু তোমাদের জন্য এমসিকিউ নিয়ে চলে আসবো। আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আরও নতুন নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। দেখো বলেছে ভারতীয় সংবিধানে লিপিবদ্ধ মৌলিক অধিকার সমূহের অভিভাবক কে? অপশন দেখো, সুপ্রিম কোর্ট, সংসদ, সংবিধান, রাষ্ট্রপতি। মৌলিক অধিকার মানে ফান্ডামেন্টাল রাইট, ঠিক আছে? মৌলিক অধিকার মিনস ফান্ডামেন্টাল রাইটের অভিভাবক কে? অ্যান্সার কি হবে? সুপ্রিম কোর্ট। এইবারে দেখো একটা মজার অঙ্ক চলে এসেছে, বলতে পারো ম্যাথ, বলতে পারো রিজনিং আর ম্যাথ মিলানো মেশানোই রয়েছে, শুধু ট্রিক্সটা আমাদের জানতে হবে। দেখো একটা যোগ করতে দিয়েছে, 4 4 4 4 4 4 4 4 4 4, চারটে 4 রয়েছে এখানে, তিনটে, দুটো, একটা। এবার এটা যোগ করতে গেলে তোমরা অনেকে কি করবে, অনেকে এরকম ভাবে করবে, ধরো লিখলে 4 4 4 4 4 4 4, এরকম করে নিয়ে যোগ করবে, তাই তো? যারা ট্রিক্সটা জানো না, কিন্তু এটা একটা ট্রিক্স রয়েছে। কিভাবে করবে দেখো, লিখলাম 4 4 4 4, এটার নিচে কটা 4 আছে? 4টে। এটার নিচে কটা আছে? 3টে, দুটো, একটা। এটুকু ক্লিয়ার? 4টে 4, তাই এখানে 4, এখানে 3টে তাই 3, এখানে দুটো তাই 2, এখানে একটা তাই 1। এবারে কি করব, এবারে এই 4-এর সঙ্গে এই 4টাকে মাল্টিপ্লাই করব, গুণ করব। তাহলে 4 4-এ কত হবে? 16, লিখলাম 6, হাতে কত থাকে? 1, একটাকে লিখলাম এখানে। 3 4-এ কত? 12, এই 3-এর সঙ্গে এই 4 গুণ, ঠিক আছে? 3 4-এ 12, 12-এর সঙ্গে এই একটা যোগ করব, 12 আর 1-এ 13, 3, হাতে আমার 1, একটা এখানে চলে গেল। আবার এই 2-এর সঙ্গে এই 4 মাল্টিপ্লাই করব, 4 দুগুণে কত হয়? 8, 8-এর সঙ্গে 1 যোগ করব, কত হলো? 9। আর এখানে কত আছে? এখানে হাতে কিছু নেই, 4 1-কে এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই, 4 1-কে 4। তো অ্যান্সার কি হবে? 4936। ঠিক আছে? কমেন্ট সেকশনে জানাবে টপিকটা কেমন লাগলো, ঠিক আছে? আচ্ছা, এবারে যে অঙ্কটা রয়েছে এই অঙ্কটা হলো তোমাদের জন্য, তোমরা এই অঙ্কটা সলভ করবে, তোমরা এই অঙ্কটা সলভ করবে, করে কমেন্ট সেকশনে কিন্তু জানাবে অ্যান্সার কি হলো, ঠিক আছে? যাদের অ্যান্সার সঠিক হবে তাদের কমেন্টে কিন্তু আমি রিঅ্যাক্ট দেবো। এটা তোমাদের জন্য থাকলো, একই নিয়ম, নিজেরা একটু করবে। পরের প্রশ্ন দেখো, বলেছে 1 + 1/2, 1 + 1/3, 1 + 1/4, ... 1 + 1/20, এদের এত ইজিক্যাল টু কত, মানে এগুলো গুণ করে কত পাবো। তো কিভাবে করবে দেখো, এই যে 1 + 1/2 এটা করলে আমরা কত পাবো? 3/2। এবার যারা জানো না কিভাবে 3/2 পাচ্ছি তাদের জন্য আমি এটা করে দিচ্ছি। দেখো 1 + 1/2, তাহলে লসাগু কত হবে? 2। এখানে কিছু নেই মানে কি আছে? 1 আছে। এবারে 1-এর সঙ্গে কত মাল্টিপ্লাই করলে আমরা 2 পাবো? 2। 1-এর সঙ্গে 2 মাল্টিপ্লাই করলে 2 পাবো, আবার ওই 2-এর সঙ্গে এইটাকে মাল্টিপ্লাই করে পাবো 2। আবার এখানে 2-এর সঙ্গে কত মাল্টিপ্লাই করে 2 পাবো? 1। 1-এর সঙ্গে 1টাকে মাল্টিপ্লাই করে পাবো 1, = 3/2। আরেকভাবে করতে পারো, ধরো অঙ্কটা এরকম রয়েছে 1 + 1/2, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করবে, 2 1-কে 2 করে এটা যোগ করবে, 2 আর 1-এ 3/2। আমি দুটো নিয়মেই দেখিয়ে দিলাম। তাহলে কত পাচ্ছি? 3/2। লিখলাম এখানে 3/2। তাহলে 3 1-কে 3 আর 1-এ 4/3, 4 1-কে 4 আর 1-এ 5/4, ... করে 20 1-কে 20 আর 1-এ 21/20, তাই তো? এবারে দেখো কি কি কাটছে, এই 3-এর সঙ্গে এই 3 কেটে যাচ্ছে, এই 4-এর সঙ্গে এই 4, সেম ভাবে এই 5-এর সঙ্গে এখানে 5 কাটবে, সেম ভাবে এখানে 20-এর সঙ্গে এখানে 20 কাটবে, তাহলে পড়ে থাকবে কত? 21/2। এবার 2 দিয়ে যদি 21-কে ভাগ করি তাহলে কত পাবে? 0 দিয়ে 0.2 5 10, তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 10.5। বোঝা গেল? যদি কোনো অঙ্ক কারো কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা সিম্পল
কমেন্টে লিখবে প্র্যাকটিস সেট 4 এর এত নাম্বারের অঙ্কটা বুঝতে পারিনি। আমি নেক্সট ক্লাসে কিন্তু সেটা নিয়ে আবার তোমাদের সঙ্গে ডিসকাস করব, কারণ এমসিকিউ জিকে এগুলো বোঝার সেরকম কিছু থাকে না, কিন্তু ম্যাথটাই বুঝতে অনেক সময় অসুবিধা হয়। যদি কোনো ম্যাথ কোথাও কখনো বুঝতে অসুবিধা হয়, প্র্যাকটিস সেটের নামটা লিখবে, কোশ্চেন নাম্বার লিখবে, লিখে একটু কমেন্ট করবে। আমি নেক্সট ক্লাসে নেক্সট প্র্যাকটিস সেটে কিন্তু সেটা তোমাদের সঙ্গে আরেকবার আলোচনা করব। তো চলো এবার পরের প্রশ্ন চলে এসেছি। হ্যাঁ, লাস্টের দিকে আবার কিছু অঙ্ক রয়েছে এবং ইংলিশও রয়েছে। আচ্ছা, আজকের যে প্র্যাকটিস সেটটা এটা হলো সব মেলানো মেশানো রয়েছে, যেহেতু মাঝে শনি রবিবার গেছে, শনি রবিবার রিভিশন ডে ছিল, প্র্যাকটিস সেট ডে ছিল, ওই জন্য মেলানো মেশানো সমস্ত টপিক থেকে আমরা দিয়েছি। নেক্সট আবার আমরা পার্ট বাই পার্ট করব। ভারতের প্রথম প্রতিষ্ঠিত ব্যাংক কোনটি? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ হিন্দুস্তান, ব্যাংক অফ ইন্ডিয়া। একটু ঝটপট করে প্রত্যেকে অ্যান্সার করো। ভারতে প্রথম প্রতিষ্ঠিত ব্যাংক কত সালে হয়েছিল আমি বলে দিচ্ছি, 1770। ঠিক আছে, 1770 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। কি কি হবে? আচ্ছা দেখো, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ হিন্দুস্তান, ব্যাংক অফ ইন্ডিয়া। তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ব্যাংক অফ হিন্দুস্তান। পরের প্রশ্ন, বিশ্বের বৃহত্তম দুধ উৎপাদনকারী দেশ কোনটি? বহুবার পরীক্ষায় এসেছে, একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেকবার এসেছে পরীক্ষায়, WBCS এর মতো পরীক্ষাতেও এসেছে। ভারত, চীন, জার্মানি, অস্ট্রেলিয়া। বিশ্বের বৃহত্তম দুধ উৎপাদনকারী দেশ ভারত, চীন, জার্মানি, অস্ট্রেলিয়া। অ্যান্সার হবে কিন্তু ভারত। পরের প্রশ্ন, গরিবি হটাও বা গরিব হটাও আর কি, হ্যাঁ হিন্দিতে বলে গরিবি হটাও স্লোগানটি কার? ইন্দিরা গান্ধী, জওহরলাল নেহেরু, আম্বেদকর, দাদাভাই নওরোজি। গরিবি হটাও কথাটা কে বলেছিলেন? স্লোগানটা কে দিয়েছিলেন? ইন্দিরা গান্ধী, জওহরলাল নেহেরু, আম্বেদকর, দাদাভাই নওরোজি। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে হলো ইন্দিরা গান্ধী। পরের প্রশ্ন, এবার আমরা একটু সায়েন্সের পোর্শনে ঢুকছি। 1 মাইল সমান সমান কত গজ? 1 মাইল সমান সমান কত গজ? অপশন দেখো কি রয়েছে, 1237 গজ, 1591 গজ, 1760 গজ, 1821 গজ। তো সঠিক উত্তর হবে হলো 1760 গজ। পরের প্রশ্ন, পরমাণুর কেন্দ্রের ব্যাস জানার জন্য কোন একক ব্যবহার করা হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরমাণুর কেন্দ্রের ব্যাস জানার জন্য কোন একক ব্যবহার করা হয়? অপশন দেখো, ফার্মি, অ্যাংস্ট্রম, মাইক্রন, এক্স একক। তো সঠিক উত্তর হবে হলো ফার্মি। এবার ফার্মির সাহায্যে আমরা কি জানতে পারি, এটাও প্রশ্ন থাকতে পারে, তখন হবে পরমাণুর কেন্দ্রের ব্যাস জানতে পারি। এবার এই যে এককটা দেখতে পাচ্ছ অ্যাংস্ট্রম, অ্যাংস্ট্রমের সাহায্যে কি জানা যায়? অ্যাংস্ট্রমের সাহায্যে আলোক রশ্মি, এক্স রশ্মি, এদের তরঙ্গ দৈর্ঘ্য জানা যায়। কি কি? আলোক রশ্মি, এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্য মাপা যায়। আলোক রশ্মি এবং এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য মাপা যায়। ঠিক আছে, আচ্ছা মাইক্রন দিয়ে কি মাপা যায়? এই যে দেখতে পাচ্ছ মাইক্রন, মাইক্রন দিয়ে কি মাপা যায়? মাইক্রন দিয়ে হলো অণুবীক্ষণ যন্ত্রে কোনো বস্তুর দৈর্ঘ্য মাপা যায়। অণুবীক্ষণ যন্ত্রে কোনো বস্তুর দৈর্ঘ্য মাপা যায়। ঠিক আছে, অণুবীক্ষণ যন্ত্রে কোনো বস্তুর দৈর্ঘ্য মাপা যায়। আর এই যে ফার্মি, এর মেজারটা কত? 10⁻⁻15 মিটার অথবা 10⁻⁻13 সেন্টিমিটার। ঠিক আছে, আচ্ছা এবার পরের প্রশ্ন চলে আসছি। জ্যোতির্বিদ্যায় ব্যবহৃত সবচেয়ে বড় এককের নাম কি? জ্যোতির্বিদ্যায় ব্যবহৃত সবচেয়ে বড় এককের নাম কি? অপশন দেখো, আলোকবর্ষ, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, পারসেক, কিলোমিটার। তো সঠিক অ্যান্সার হবে হলো পারসেক। সায়েন্সের যে পার্টগুলো না, আমি তোমাদের চেষ্টা করছি একদম সিকোয়েন্সিয়ালি দেওয়ার, তাতে কি হবে, কারণ অনেকেরই সায়েন্স পার্টটা উইক থাকে, তো পরপর দিলে চ্যাপ্টারগুলো ধরে ধরে কিন্তু তোমাদের এমসিকিউ কমপ্লিট হয়ে যাবে। নেক্সট, অ্যাভোগাড্রো সংখ্যার মান কত? বহুবার পরীক্ষায় এসেছে, ইজি হলেও বহুবার কিন্তু পরীক্ষায় এসেছে, আর সহজ জিনিসই কিন্তু মানুষ ভুল করে আসে। অ্যাভোগাড্রো সংখ্যার মান কত? দেখো 6.023 × 10⁻13, 6.023 × 10⁻20, 6.023 × 10⁻23, 6.025 × 10⁻23। কোনটা হবে অ্যান্সার? তো অ্যান্সার হবে হলো 6.023 × 10⁻23 হবে এটার সঠিক উত্তর।
পরের প্রশ্ন, নিউট্রন কণার নামকরণ কে করেন? নিউট্রনের নামকরণ কে করেছিলেন? অপশন দেখো, জে টমসন, গোল্ডস্টাইন, রবার্ট ব্রাউন, স্যাডউইক। তো সঠিক উত্তর হবে হলো স্যাডউইক। ঠিক আছে, এমসিকিউ গুলো কিরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও। যারা প্রথম দেখছো ভিডিওটা তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, বেল বাটনটা প্রেস করে দিও। যখনই আমি ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ঠিক আছে, আর এই যে এমসিকিউ যেগুলো করাচ্ছি বারবার করে আমি বলছি, এখান থেকে কিন্তু পরীক্ষায় কমন পেয়ে যাবে, একটা প্রশ্নও বাদ দিও না, খুব ভালো করে কিন্তু প্রতিটা প্রশ্ন শিখে নাও। পরের প্রশ্ন দেখো, 48 CD 113 এবং 49 IN 113 পরস্পরের কি হবে? আইসোটোপ, আইসোবার, আইসোটোন, আইসোডায়াফার। এইটার একটা ট্রিক আছে, ট্রিকটা আমি প্র্যাকটিস সেট 3-তে খুব ভালো করে ডিসকাস করে দিয়েছি। ঠিক আছে, প্র্যাকটিস সেট 3 একদম স্টার্টিংয়েই ট্রিকটার একটু হিন্ট দিয়েই স্টার্ট আছে। ঠিক আছে, তো এটা একটু দেখে নেবে, এই ট্রিকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন আসবে এবং যাতে ভুল না হয় তার জন্য তোমাকে ট্রিকটা জানতে হবে। তো দেখো এখানে 113 দুটো সমান, ওপরেরটাকে কি বলা হয়? ভর সংখ্যা সমান। তো অ্যান্সার কি হবে? আইসোবার। যদি ভাবো যে না আমার তো এমনিই মনে থাকছে, ঠিক আছে, অবশ্যই মনে রাখতে পারলে ভালো, কিন্তু কি হয় আলটিমেটলি এক্সাম হলে গিয়ে তখন গুলিয়ে যায়, এবং সেটা যাতে না গুলিয়ে যায় তার জন্যই কিন্তু ট্রিকটা অবশ্যই কিন্তু শিখে রাখবে। আমি আর এখানে আলোচনা করলাম না, কারণ একটু বড় হয়ে যাবে, আমি যেহেতু অলরেডি একবার আলোচনা করে দিয়েছি। তো প্র্যাকটিসের 3টাতে গিয়ে তোমরা একটু ট্রিকটা দেখে নেবে। নেক্সট দেখো, 92U238 এবং 90TH থোরিয়াম আর কি, এটা ইউরেনিয়াম, TH234 এরা পরস্পরের কি হবে? আইসোটোপ, আইসোবার, আইসোটোন, আইসোডায়াফার। দেখো এটা ভালো করে বুঝবে। এই যে আছে 238U92, এখানে ভর সংখ্যা বা মাস কোনটা? 238, আর প্রোটন সংখ্যা হলো 92। তাহলে ভর সংখ্যা কাকে বলে? প্রোটন প্লাস নিউট্রন ইজ ইকুয়াল টু ভর সংখ্যা, তাই তো? তাহলে প্রোটন কত? 92 প্লাস নিউট্রন ইজ ইকুয়াল টু 238। তাহলে এখান থেকে আমরা নিউট্রন কত পাবো? 238 মাইনাস 92, তাহলে কত হবে? 146 পেলাম আমরা নিউটন। ঠিক আছে, দেখতে পেয়েছো 146 পেলাম নিউটন। সেম ভাবে যদি আমরা এইটার ক্ষেত্রে থোরিয়ামের ক্ষেত্রে করি তাহলে কত পাবো? দেখো মাইনাস 90, তাহলে কত হচ্ছে? 144। তাহলে এদিকে নিউট্রন হচ্ছে 146, এদিকে নিউট্রন পাচ্ছি 144। ঠিক আছে, তাহলে এবার কি হবে? দেখো এটা হলো নিউট্রন 146, এখানে প্রোটন হলো 92। তাহলে যদি আমরা নিউট্রন মাইনাস প্রোটন করি তাহলে কত হবে? আমি একটুখানি কিছুটা মুছে দিলাম। ঠিক আছে, তাহলে দেখো এবার নিউট্রন মাইনাস প্রোটন, প্রথমটার ক্ষেত্রে হবে 146 মাইনাস 92, কত হচ্ছে? 54। সেম ভাবে এটার ক্ষেত্রে যদি করি নিউট্রন আর এখানে প্রোটন কত? 90 মাইনাস করলে কত হবে? 54। তাহলে দেখো এই যে নিউট্রন আর প্রোটন এই দুটো মাইনাস করে আমরা কি পেলাম? দুটো একই সংখ্যা পেলাম। তাহলে এই দুটো উপাদানের ক্ষেত্রে নিউট্রন এবং প্রোটন মাইনাস করে আমরা একই সংখ্যা পেলাম। যখন নিউট্রন এবং প্রোটনের বিয়োগফল একই হবে তখন সেই উপাদানগুলোকে আমরা কি বলবো? আমরা তখন সেটাকে বলবো আইসোডায়াফার। ঠিক আছে, খুব ভালো করে বুঝলে, এটাকে বলা হবে তখন হলো আইসোডায়াফার। চলো, বুঝতে পেরেছো? না বুঝতে পারলে বলবে। পরের প্রশ্ন, সালোক সংশ্লেষ শব্দটি প্রথম ব্যবহার করেন নিম্নের কোন বিজ্ঞানী? কেলভিন, রবিন হিল, বার্নেস, হেলমন্ড। তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে হলো বার্নেস। পরের প্রশ্ন, সর্বাপেক্ষা কম সালোক সংশ্লেষ হয় কোন আলোতে? বেশি হয়, এটা আমরা পড়েই থাকি, লালে বেশি হয় সব থেকে। ঠিক আছে, লালে হলো কি সব থেকে বেশি।
তাহলে কোন আলোতে হয়? সঠিক উত্তর হবে হলো সবুজ। ঠিক আছে, সবুজ আলোতে সালোক সংশ্লেষ সব থেকে কম হয়। পরের প্রশ্ন, প্রাণীদেহে শর্করা জাতীয় খাদ্যের সঞ্চিত রূপ হলো। অপশন দেখো কি কি রয়েছে, স্টার্চ, গ্লাইকোজেন, গ্লুকোজ, পাইরুভিক অ্যাসিড। প্রাণীদেহে শর্করা জাতীয় খাদ্যের সঞ্চিত রূপ কি? স্টার্চ, গ্লাইকোজেন, গ্লুকোজ, পাইরুভিক অ্যাসিড। অ্যান্সার হবে গ্লাইকোজেন। তোমাদের জন্য কোশ্চেন থাকলো, প্রাণীদেহে গ্লাইকোজেনটা কোথায় স্টোর থাকে? ঠিক আছে, গ্লাইকোজেন বডির কোন পার্টে জমা হয়? অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। পরের প্রশ্ন, ইন্টারন্যাশনাল যোগা ডে কবে পালিত হয়? একটু স্ট্র্যাটেজিকের মধ্যে এবার ঢুকে গেলাম। দেখো অপশনগুলো কি রয়েছে, 21শে এপ্রিল, 21শে জুন, 21শে জুলাই, 21শে আগস্ট। তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে হলো 21শে জুন। এবার ইংলিশ চলে আসছি। দেখো, বাসেস ড্যাশ অন দ্য রোড এভরি আওয়ার। বাসেস ড্যাশ অন দ্য রোড এভরি আওয়ার, এখানে আমাকে ভার্ব রানটাকে ইউজ করতে হবে। কোন ফরম্যাটে ইউজ হবে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স করতে হবে। অপশন কি কি আছে? রান, রানস, ইজ রানিং, হ্যাভ রান। তো দেখো হ্যাভ রান তো হবেই না, পারফেক্টের ক্ষেত্রে হ্যাভ হয়। ইজ রানিং প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে হয়। এবার রান আর রানসের মধ্যে কি হবে? দেখো এখানে কি বলেছে, বাসেস, তাই তো, তার মানে অনেকগুলো বাস। ভার্বের সঙ্গে এস বা ইএস কখন যুক্ত হয়? যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে, তাই তো। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে তখন ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হয়। কিন্তু এখানে বলেছে বাসেস, বাসটা থার্ড পারসন, ঠিক আছে, মিলে গেছে, কিন্তু এটা সিঙ্গুলার না, প্লুরাল। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে অনলি রান। পরের প্রশ্ন বলেছে, দ্য লাস্ট বাস নর্মালি ড্যাশ অ্যাট মিডনাইট। এটাও বাস নিয়ে, দ্য লাস্ট বাস নর্মালি ড্যাশ অ্যাট মিডনাইট। এখানে আমাকে লিভটাকে ইউজ করতে হবে প্রেজেন্ট ইনডেফিনিট। ঠিক আছে, তাহলে লাস্ট বাস এটা কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ইজ লিভিং হবে না, কন্টিনিউয়াস টেন্স। হ্যাভ লিভড হবে না, এটা হলো পারফেক্ট টেন্স। তাহলে আমার অপশন কি হবে? লিভস। ঠিক আছে, অপশন হবে হলো লিভস। কেন? কারণ এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সঙ্গে আমার এস যুক্ত হলো। ওকে, পরের প্রশ্ন, ম্যাথ। বলছে দুটি সংখ্যার অনুপাত 3:5 এবং গসাগু 8 হলে তাদের লসাগু কত হবে? পিএসসি মিসলেনিয়াসে আসা প্রশ্ন। দুটো সংখ্যার অনুপাত বলেছে 3:5। এবার যদি আমরা সংখ্যা দুটোকে ধরে নিই 3x আর 5x, তাহলে গসাগু কোনটাকে বলে? গসাগু দুটো সংখ্যার মধ্যে কমন যেটা থাকে সেটা হয় গসাগু। তাহলে এই দুটোর মধ্যে কমন কি রয়েছে? x। তাহলে x হলো আমার গসাগু। x কত বলেছে? 8। তাহলে বলেছে তাদের লসাগু কত হবে? যদি x 8 হয় তাহলে সংখ্যা দুটো কি কি? একটা সংখ্যা হবে 3x মিন্স 3 গুণ 8 24, আর একটা সংখ্যা হবে 5 গুণ 8 40। এবার এটাকে যদি আমি লসাগু করি তাহলে কত হবে? দেখো 4 6 24, 4 10 40, 2 দিয়ে 2 3 6, 2 5 10। তাহলে 4 দুগুণে 8, 5 8 40, 3 4 12, 120। তাহলে সঠিক অ্যান্সার হবে হলো অপশন বি। ঠিক আছে, পরের প্রশ্ন। বলেছে 4 টু দি পাওয়ার 0.5 ইন্টু 0.5 টু দি পাওয়ার 4। এসএসসি সিজিএল এর কোশ্চেন। 4 টু দি পাওয়ার 0.5 ভালো করে বুঝবে, আর 0.5 টু দি পাওয়ার 4 এটার ভ্যালু কত হবে? এটা বোঝার আগে সবার আগে একটা জিনিস বুঝতে হবে, দশমিক থেকে আমরা ভগ্নাংশ কি করে করব। 0.5 আছে, তাহলে আমি এখানে একটা দাগ দিলাম, আগে 5 আছে, ওপরে লিখে দিলাম 5। দশমিকের জন্য নিচে আসবে 1, দশমিকের পরে কটা ঘর আছে? একটা ঘর, তাই একটা শূন্য। তাহলে 0.5 কে আমি কি লিখতে পারি? 5/10। তো সেরকম ভাবে আমরা এখানে লিখব। তাহলে 4 টু দি পাওয়ার 5/10 ইন্টু 5/10 টু দি পাওয়ার 4। ঠিক আছে, এবারে এই 4 কে আমি কি লিখতে পারি? 2 স্কোয়ার লিখতে পারি। 5/10 ইন্টু 5/10 কে আমরা কাটলে কত পাবো? 5 × 5, 5 দুগুণে 10 টু দি পাওয়ার 4। নেক্সট, এই যে দেখতে পাচ্ছ 2 আছে এখানে,
আর এখানে এটার সঙ্গে এটা কি হয়, মাল্টিপ্লাই হয়ে যায়। মানে সূত্রটা এরকম হয়, ধরো আছে a টু দি পাওয়ার m তার পাওয়ারে n, তখন আমরা সেটাকে লিখতে পারি a টু দি পাওয়ার m ইন্টু n ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার mn। ভালো করে বুঝবে কিন্তু, এটা সূচকের চ্যাপ্টার। হ্যাঁ, a টু দি পাওয়ার m আছে, সেটা তার পাওয়ারে আবার n আছে, এটাকে আমি কি লিখতে পারি, a টু দি পাওয়ার m ইন্টু n, মানে a টু দি পাওয়ার mn। সেম ভাবে 2 টু দি পাওয়ার 2 তার পাওয়ারে 5/10, তাহলে এই 2 এর সঙ্গে আমি 5/10 কে মাল্টিপ্লাই করতে পারি, তাহলে কি হবে, তাহলে এখানে কত পাচ্ছি, 2 এর পাওয়ারে কত হবে, 2 ইন্টু 5/10 1/2 পাওয়ারে 4, তাহলে 2 দিয়ে কাটলে 2 5 10, 5 5 কেটে গেল, তাহলে পড়ে থাকলো কি, এখানে পড়ে থাকলো শুধু 2 ইন্টু 1/2 এর পাওয়ারে কি আছে, 4 আছে, তার মানে 4টে 1/2, তাই তো, তাহলে 1/2 ইন্টু 1/2 ইন্টু 1/2 ইন্টু 1/2, তাহলে এই 2 এর সঙ্গে এই 2 কেটে গেল, তাহলে 2 দুগুণে 4 4 দুগুণে 8 1/8, তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে হলো 1/8, 1/8 হবে কিন্তু রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b পাওয়ারে আছে a প্লাস b। নেক্সট x টু দি পাওয়ার b বাই x টু দি পাওয়ার c পাওয়ারে আছে b প্লাস c। নেক্সট x টু দি পাওয়ার c x টু দি পাওয়ার a পাওয়ারে আছে c প্লাস a। ঠিক আছে, এবারে এটা সূত্র অনুযায়ী আমরা করব। দেখো আগে সূত্রটা একটুখানি দেখে নিই। ধরো আছে a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n, তাহলে সেটাকে আমরা কি লিখতে পারি, যখন ভাগের আকারে থাকে তখন সেটা মাইনাস হয়, ভাগের আকারে থাকলে কি হয়, মাইনাস। তাহলে লিখতে পারি a টু দি পাওয়ার m মাইনাস n, কি লিখতে পারি, a টু দি পাওয়ার m মাইনাস n। তাহলে সেম ভাবে এখানে আছে a বাই b, এটাকে কি লিখতে পারি, x টু দি পাওয়ার a মাইনাস b, তাই তো, ইনটু কি আছে, আচ্ছা এটা সেকেন্ড ব্র্যাকেট দিই, পাওয়ারে আছে a প্লাস b। তাহলে একটু আগে আমি এই অঙ্কটার ক্ষেত্রে কি বললাম, a টু দি পাওয়ার m তার পাওয়ারে n হলে কি হয়, এগুলো মাল্টিপ্লাই হয়ে যায়। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে দেখো x টু দি পাওয়ার a মাইনাস b তার পাওয়ারে a প্লাস b, তাহলে এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই হবে, তো আমি একবারে মাল্টিপ্লাই করে লিখবো, আমি জাস্ট বোঝানোর জন্য এটা ভাগ করে লিখলাম, আলাদা আলাদা করে লিখলাম। তাহলে আমরা কি লিখতে পারি, x টু দি পাওয়ার a মাইনাস b ইন্টু a প্লাস b। আশা করছি কোনো অসুবিধা নেই, যদি অসুবিধা থাকে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, নেক্সট ক্লাসে আমরা আবার এটা নিয়ে আলোচনা করব। ওকে, আর যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, যারা নতুন দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রেখো, তাহলে যখনই কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে। তারপর একটা সেম ভাবে তাহলে কি হবে, x টু দি পাওয়ার b মাইনাস c ইন্টু b প্লাস c। সেম ভাবে x টু দি পাওয়ার c মাইনাস a ইন্টু c প্লাস a, তাই তো। এবারে এই যে a মাইনাস b ইন্টু a প্লাস b, এটার ফর্মুলা, কার ফর্মুলা এটা, x টু দি পাওয়ার a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাই তো। a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র কি, সূত্র হলো a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এখানে দেখো a প্লাস b a মাইনাস b, তাহলে লিখতে পারি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইন্টু x টু দি পাওয়ার, সরি এটা c হবে, b স্কোয়ার মাইনাস c স্কোয়ার ইন্টু x টু দি পাওয়ার c স্কোয়ার মাইনাস a স্কোয়ার, লিখতেই পারি। এবারে তোমাদের এখানে কি বললাম, যখন ভাগ থাকে তখন কি হয়, মাইনাস হয়। এবারে যদি গুণ থাকে তখন কি হয়, ধরো গুণে এরকম আছে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, a টু দি পাওয়ার m প্লাস n। ঠিক আছে, ধরো আছে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, তখন কি হবে, এটা এক কমন থেকে যাবে আর গুণ দিয়ে যে পাওয়ারগুলো সেটা যোগ হয়ে যাবে। এবার এক্ষেত্রে দেখো এখানেও গুণ আছে, এখানেও x প্রত্যেকটাতে কমন, এবং তাহলে পাওয়ারগুলো কি হবে, যোগ হয়ে যাবে। তাহলে আমরা কি লিখতে পারি, x টু দি পাওয়ার a স্কোয়ার মাইনাস b স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস a স্কোয়ার। এবার দেখো a a কেটে গেল, c c কেটে গেল, b b কেটে গেল, তাহলে কি হবে, x টু দি পাওয়ার 0,
সামথিং টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1। এটা কিন্তু অলওয়েজ মাথায় রাখবে, সামথিং টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1, এটা যেন ভুল না হয়। ঠিক আছে, কোনো কিছুর পাওয়ারে 0 থাকলে সেটার ভ্যালুটা কি আসে, সেটার ভ্যালুটা কিন্তু 1 আসে। তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে অপশন সি হবে হলো কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b, তাহলে কি আছে, এত কিছু দেখবে না, দেখলেই ঘাবড়ে যাবে, যারা জানো না এগুলো ভুলে যাও, এগুলো সব ভুলে যাও। শুধু দেখো x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b ভাগের আকারে আছে, তাহলে পাওয়ারগুলো কি হবে, মাইনাস হবে, আমি আগেই বলেছি। তাহলে কি লিখতে পারি আমি, x টু দি পাওয়ার a মাইনাস b। এবারে যদি আমি a মাইনাস বিটা ওপরে লিখি, তাহলে এটার সঙ্গে এটা কি হবে, গুণ হয়ে যাবে। তাহলে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। সেম ভাবে x টু দি পাওয়ার b মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। সেম ভাবে x টু দি পাওয়ার c মাইনাস a ইন্টু সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। এই যে ফর্মুলাটা a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা কিসের ফর্মুলা, এটা হলো x টু দি পাওয়ার a কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা। এটা কি, x টু দি পাওয়ার a কিউব মাইনাস বি কিউবের গুণের ফর্মুলা হলো এটা। তাহলে সেম ভাবে কি হবে, x টু দি পাওয়ার বি কিউব মাইনাস সি কিউব ইন্টু x টু দি পাওয়ার সি কিউব মাইনাস এ কিউব। ঠিক আছে, এবারে এর যে পরের স্টেপটা তোমাদের জন্য থাকবে হলো HW। তোমরা আমাকে জানবে 29 নম্বরের কোশ্চেনের অ্যান্সার কি হবে, কোশ্চেন নাম্বার দিয়ে অ্যান্সারটা লিখবে, কারণ অনেকগুলোই আমি বললাম যে তোমাদের নিজেদের করার জন্য। এই পর্যন্ত আর এই পর্যন্ত সেম, এর পরে করে অ্যান্সারটা কি আসবে সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবে। এটা তোমাদের জন্য HW থাকলো, এতটুকু আমি করে দিলাম। এর পরের স্টেপগুলো কি হবে সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। চলো লাস্ট প্রশ্ন দেখো, 160 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 54 কিমি পার ঘন্টা বেগে ছুটছে। খুব ভালো করে বুঝবে, বোঝার অঙ্ক না বুঝে করলে কিন্তু ভুল করে ফেলবে। 320 মিটার দীর্ঘ প্ল্যাটফর্ম অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে। আচ্ছা, একটু ভালো করে আমরা বুঝি ব্যাপারটা। ঠিক আছে, দেখো এটা একটা ট্রেন, তো একটা ট্রেন ড্র করলাম। ঠিক আছে, এবার এই ট্রেনটা কি করবে, এই ট্রেনটা হলো প্ল্যাটফর্মে ঢুকবে। তো এই হলো প্ল্যাটফর্ম। এই হলো প্ল্যাটফর্ম। ঠিক আছে, দেখো তাহলে এটা হলো আমার ট্রেন, এটা হলো প্ল্যাটফর্ম। আচ্ছা, ট্রেনটার গতিবেগ কত বলেছে, 54 কিমি প্রতি ঘন্টা। গতিবেগ কত, 54 কিমি পার আওয়ার। আর বাকি বলেছে 160 মিটার দৈর্ঘ্যের ট্রেন, 320 মিটার দৈর্ঘ্যের প্ল্যাটফর্ম। তাহলে এইটা হলো 160 মিটার, এখান থেকে এইটুকু, আর এটা হলো 320 মিটার। ঠিক আছে, এটা 160 মিটার, এটা 320 মিটার। এবার এখানে আছে কিলোমিটার পার আওয়ার। কিলোমিটার পার আওয়ার থেকে আমাকে এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে, না হলে এগুলোর সঙ্গে আমি অঙ্কটা করতে পারবো না। তার জন্য কি করতে হবে, আমাকে 54 ইন্টু 5/18 মিটার পার সেকেন্ড। তাহলে 3×18 = 54, 3×5 = 15 মিটার পার সেকেন্ড। এটা কি পেলাম, ট্রেনের গতিবেগ। এবার এই যে ট্রেনের গতিবেগ, এই ডিস্টেন্সটা প্ল্যাটফর্মটা কভার করতে কত সময় নেবে। দেখো স্টার্ট হয়েছে কোন জায়গা থেকে, এই জায়গা থেকে। এবার প্ল্যাটফর্মটা কভার করবে কখন,
যখন এই ট্রেনটা এই পয়েন্টটা, ট্রেনের প্রথম মাথার দিকের যে পয়েন্ট, সেটা কি হবে, প্ল্যাটফর্ম ক্রস করবে, করে বেরিয়ে যাবে। ট্রেনের যে এন্ড পয়েন্ট, সেটা যখন প্ল্যাটফর্মের এই সাইডে থাকবে, মানে ট্রেনের যে এন্ড পয়েন্ট, দেখো ঠিক আছে, ট্রেনের যে শেষ মাথাটা যখন এটাকে বেরিয়ে যাবে, তখন হলো ট্রেনটা প্ল্যাটফর্ম ক্রস করবে। তার মানে কি হচ্ছে, ট্রেনের যে সামনের মাথাটা সেটা পুরো প্ল্যাটফর্মকে তো ক্রস করছে, প্লাস ট্রেনের শেষ মাথাটাও যখন ক্রস করছে, মানে কি ট্রেনের যে দৈর্ঘ্যটা, সেই দৈর্ঘ্যটাকেও ট্রেন কভার করছে, প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটাকেও কভার করছে, তাই তো? কারণ ট্রেনটা পুরো প্ল্যাটফর্মকে অতিক্রম করা মানে কি পুরো ট্রেনটা অতিক্রম করবে, তাহলে ট্রেনের দৈর্ঘ্যটাও আমাকে কি করতে হবে, সেক্ষেত্রে যোগ করতে হবে। তাহলে মোট দৈর্ঘ্য আমি কত পেলাম, 320, আর এদিকে 160, তাহলে কত হচ্ছে 0, 6, 7, 8, 3 আর 1 4, 480 মিটার টোটাল ডিস্টেন্স কিন্তু ট্রেনকে কভার করতে হবে। এবার ফর্মুলা কি, ফর্মুলা হলো D ইজ ইকুয়াল টু VT, D ফর ডিস্টেন্স, V ফর বেগ, ভেলোসিটি, আর T ফর টাইম। ডিস্টেন্স কত, ডিস্টেন্স হলো 480 ইজ ইকুয়াল টু বেগ কত, 15 ইন্টু টি, তাহলে 480/15 ইজ ইকুয়াল টু টি, তাহলে কত হচ্ছে 15 দিয়ে, আচ্ছা এখান দিয়ে কেটে দিই, 3 15 45, 46 47 48, 3 0 30, 15 দুগুণে 30, তাহলে 32 সেকেন্ড। তাহলে 32 সেকেন্ডে ট্রেনটা কি করবে, ট্রেনটা কিন্তু পুরো গতিবেগটাকে, পুরো প্ল্যাটফর্মটাকে অতিক্রম করছে। বোঝা গেছে? আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো অসুবিধা থাকে আবারও বলছি, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। নেক্সট ক্লাসে আমরা অবশ্যই কিন্তু সেটাকে নিয়ে আলোচনা করব। আজকের মতো এইটুকুই, নেক্সট আবার আমরা প্র্যাকটিস সেট 5 নিয়ে চলে আসবো। আজকে এখানেই শেষ করছি। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, ভালো লাগলে লাইক করে দিও, যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ।